হ্যালো হ্যালো। একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, গ্রামটা যেন সাজানো বাগান। কি বলবে, আমরা এখন মেঘের মধ্যে আছি। নমস্কার, আমি অর্পিতা। আপনারা দেখছেন শুনছেন ইনকমপ্লিট টক। এখন শুরু করি মেঘের বাড়ির গল্প। ভারতের অতীব সুন্দর রাজ্য মেঘালয়। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত এই গ্রাম। গ্রামটির নাম মাওলাইনলং। আপনার মেঘালয় ট্যুরের আইটিনারিতে মাওলাইনলং হল মাস্ট ভিজিট প্লেস। মেঘের বাড়ির গল্পে চতুর্থতম দিনে চেরাপুঞ্জি সাইট সিনের পরেই আমরা রওনা হয়েছিলাম মাওলাইনলং গ্রামের পথে। এবার যেতে যেতে এই গ্রামটার ব্যাপারে কিছু কথা জেনে নিয়ে চলুন। মাওলাইনলং ভীষণ সুন্দর একটা পাহাড়ি গ্রাম। এই গ্রামের সৌন্দর্যের কারণ গ্রামটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো। ওই যে বললাম, ঠিক যেন সাজানো বাগান। 2003 সালে মাওলাইনলং গ্রামটি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ তকমা পায়, আর 2005 সালে মাওলাইনলং ভারতের ক্লিনেস্ট ভিলেজ তকমা পেয়েছে। এই গ্রামের আর একটা বিশেষত্ব আছে, তা হল মাওলাইনলং হল মাতৃকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় পরিচালিত। মাতৃতান্ত্রিক বলতে কি বোঝায় তা নিয়ে না হয় অন্য একদিন কথা বলবো। আপাতত গল্পে ফেরা যাক। মেঘালয়ের ট্যুর আর মেঘের বাড়ির গল্পের আজ শেষ দিন। মাওলাইনলং গ্রামটিতে পৌঁছাতে হয়ে যায় বিকেল, তবে বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেলেও হোমস্টে খুঁজতে দেরি হয় সব থেকে বেশি। তা সেদিন আর গ্রামটা ঘুরে দেখার তেমন সুযোগ হলো না, তবে সন্ধ্যের দিকে খাবারের খোঁজে বেরোনো হলো বটে। বেরিয়ে আর এক কাণ্ড, সন্ধেবেলায় ডিনার করার ইচ্ছে কারণ নেই, আর রাত করে বেরোনো তারপরে ডিনার, সেটারও কারোর আর এনার্জি নেই। তাই রাতে খাবারের ব্যবস্থা হলো মুড়ি মাখা। রাত 8টা, আর এখন আমি আছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলাইনলং। এখানে গ্রামটা সত্যি ভীষণ সুন্দরভাবে সাজানো, দেখেই মনে হবে ভীষণভাবে সাজানো, ভীষণ সুন্দরভাবে সাজানো। আর এখানে প্রত্যেকটা বাড়িতেই প্রায় হোমস্টে রয়েছে, এবং হোমস্টেগুলো একটু বার্গেনিং করলে ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। যদি গ্রুপে আসা যায় তাহলে এখানে মোটামুটি 1-2 দিন স্টে করলে দারুণ ভালো লাগবে। এখানে রাতটাও ভীষণ সুন্দর। আমরা এখন আছি সোকল এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। এখন আমরা আছি ওই ভিলেজেই আছি, মাওলাইনলং ভিলেজে। আর এখানে খাচ্ছি আমরা ফুচকা, গোলগাপ্পা, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ফুচকা পাপড় বলে থাকি কলকাতায়, সেটাই এখানে ফুচকা। আমি জানি না যে এটা এশিয়ান ক্লিনেস্ট ভিলেজ তো অবশ্যই, তবে এশিয়াস ক্লিনেস্ট ফুচকা কি না এটা সেটা আমার আইডিয়া নেই, টেস্ট করবো। আমরা এখানে খাবারের দোকান পেয়েছি, কিন্তু আমাদের এখন না খিদে আছে না আমরা খেতে চাইছি। আমরা রাত করে খেতে চাইছি, কিন্তু এখানে কেউ না পার্সেল দেয় না অতক্ষণ দোকান খুলে থাকে। তাই জন্য আমাদের কাছে যে সরঞ্জাম ছিল খাবার দাবারের, মুড়ি, সেটা খাওয়ার জন্য আমরা একটা ফুচকার দোকান থেকে এই আলু সেদ্ধ আর এই পেঁয়াজ কুচি করা জোগাড় করতে পেরেছি। এটার দাম 50 টাকা লেগেছে। এবার এটা দিয়ে আমরা রুমে গিয়ে পিকনিক করবো সবাই মিলে। দারুণ এক্সাইটিং ব্যাপার, কি বল? আলু খুঁজলাম, পেঁয়াজ খুঁজলাম, ফুচকার দোকান চানাচুর আনতে যাচ্ছি, খাতে ডিনার করবো। দারুণ ব্যাপার। মানে অ্যাডভেঞ্চার ছিল না। ভুট্টার দোকান থেকে নুন নিয়ে এসেছি আমরা, এখন মুড়ির সাথে মাখাবো সেই নুন। এটাকেই বলে অ্যাডভেঞ্চার। একটু ভালো হতো। তোরা খেয়ে নিয়েছিস তো?
মুড়ি মাখছি, মুড়ি মাখার জন্য একটা ওই যে ফুচকা দিয়েছিলাম তার দিয়ে আলু নিয়ে এসেছি, আলু পেঁয়াজ নিয়ে এসেছি তার দিয়ে, ঠিক আছে? দিয়ে এখন আলুটা কাটছি, আমরা এখন রাতে ডিনার মুড়ি খাবো, দুপুরে খাবারটা একটু রিচ হয়ে গেছে, রাতে হালকার উপর আলু মাখা দিয়ে যাক, সকালে গ্রাম একটু ঘুরে বেরিয়ে পড়লাম ডাউকি নদীর উদ্দেশ্যে। কর হাও খাও কর। তো এখন আমরা কোথায় আছি? এখন আমরা আছি হচ্ছে মাউলিলাম থেকে ডাউকি যাওয়ার পথে একটা জায়গায়, যে জায়গাটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই যে জায়গাটা দেখায়, সেই যে কাটা তার, কিছু বলবো না, আমি মনমান সাপোর্টার, আমি শুধু এইটুকু বলবো, আর কিছু বলবো না। এই যে কাটা তারটা আছে, এই কাটা তারটা ওই পারে বাংলাদেশ, ঠিক আছে? আর এই পারে হচ্ছে আমরা দাঁড়িয়েছি ভারতে। আর এই দিকে যাচ্ছে মহাশয়রা, এটা হচ্ছে এরা গরু ভারতের, আর ওই যে ওইখানে যে খাচ্ছে গরুগুলো, ওটা হচ্ছে বাংলাদেশের গরু, ঠিক আছে? তো বাংলাদেশ আমাদের কিন্তু এখান দিয়ে খুবই ক্লোজ, বেশ ভালো লাগলো ব্যাপারটা, ঠিক আছে? গতি বুঝিয়ে দেবো বাবা। আজ বলবো উমঙ্গট নদীর কথা। কি চিনতে পারছেন না? আমিও চিনতে পারিনি, পরে জানতে পারলাম আর কি। ডাউকি নদী ভীষণভাবে পরিচিত তার পরিচ্ছন্নতা, বিশেষত এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এই নদীর স্বচ্ছতার জন্য নদীর তলদেশ একেবারে আয়নার মতো দেখা যায়। এই সুন্দর নদী রয়েছে মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলায় ছোট্ট শহর ডাউকির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরে আমাকে তো, আমি নিজেকে নিচ্ছি, ভগবান কপাল সব। ওপারটা বাংলাদেশ, ওপারটা ভারত, আর আমরা এখন আইসক্রিম খাচ্ছি বাংলাদেশের ওপার থেকে এপারে। বাংলাদেশের আইসক্রিম কেমন লাগছে তাই? আমার একটা ভিডিও করে দেন। আমরা ভারতে আছি, ওই দিকটা বাংলাদেশ, ওখানে সবাই বাংলাদেশে, আর আমরা ওপার থেকে এপারে আইসক্রিম কিনে খাচ্ছি। বাংলাদেশ আর ভারতের বর্ডার, ওই যে ওপার থেকে এপারে আইসক্রিম কিনে খাওয়া, এরকম বৈশিষ্ট্য বোধহয় আমাদের দেশেই দেখা সম্ভব। ডাউকি নদীতে বোটিং করার পর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম
শিলংয়ের উদ্দেশ্যে। শিলং পৌঁছতে হয়ে যায় রাত, আর রাতে কোনো রকমে আমরা ডিনার করে আমাদের আজকে জার্নি শুরু হতে চলেছে বাড়ি সব থেকে ভালো খাবার খেতে চলেছে এখানেই আমাদের শিলং মেঘালয় জার্নি উইথ রচা। ট্রেনের একদিন আর এক রাতের ব্যাপার। আর পূর্ব অভিজ্ঞতা থেকে আমি আর রিনি রীতিমতো বাজার করে তারপর ট্রেনে উঠেছি, যাতে ট্রেনের খাবার খেতে না হয়। লাঞ্চে ছিল ছাতু, আর সন্ধেবেলায় মুড়ি, চানাচুর, আর ট্রেন থেকে ওই টুকটাক তেলে ভাজা কিনে মুড়ি মাখা খাওয়া হলো। আর ডিনারে দই চিড়ে। কি মেনু কেমন? তাহলে এবারের মতো এটুকুই। মেঘের বাড়ির গল্পের ইতি হলো আজ। তবে হ্যাঁ, আবারও একবার, আসলে বারবার ফিরে যেতে ইচ্ছে হবে মেঘালয়। তবে এরপর একটা নতুন জায়গার ব্লগ আসবে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন উইথ ইনকমপ্লিট টক। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের গল্পে।